সেই তার উপরে গল্প হবে। যেরকম প্রতি শুক্রবার থাকছে ফ্রাইডে ক্লাসিক। টিকটিকি বানিয়ে পরেরটা দেখে নিয়ে তারপরে আচ্ছা এটা একটু বলে দিই, এই টিকটিকি বৃত্তি ঐশী ভট্টাচার্যর গ্রন্থ হবে। সেই প্রথম এপিসোড হচ্ছে সত্যি সাবিত্রী, মানে সাবিত্রীদের জীবন নিয়ে, এবং তার মুখবন্ধ পড়েছেন সাবিত্রী। পরবর্তীতে আমাদের ইচ্ছে আছে এবং আমাদের প্রয়াস হবে যে গেলে না সব আগেটা পরে পরে টার্গেট হয়ে যায়। কাজে এখানে কিছু ভেবেও আসেনি যে বলবো। আজকের দিনটা আমাকে আপনারা ক্ষমা করুন, আগের দিন দেখছি খুব ভালো করে করতো, না মুখস্থ করতে হবে না। এই সত্যি সাবিত্রীতে যদি আপনি একটা অভিজ্ঞতা ওখান থেকে, না অভিজ্ঞতা কি, এটুকুই অভিজ্ঞতা হয়েছিল লীলার সঙ্গে, কেন জানি না ইন্ডাস্ট্রিতে আমি পরে অবস্থা আমি ঢুকেছিলাম, কিন্তু তারপর যখন ওকে পেলাম ওর সঙ্গে একটা কোথায় একটা ভেতরের কানেকশন আছে বোধ হয়, যে তাড়াতাড়ি একটা মানে ভাবসাব হয়ে গেল। কেন জানি না ওকে আমার এতই ভালো লাগতো যে জাগরণে মরণে একটা কথা আছে না, সবসময় মনে হতো। যাই হোক, সে তারপর অনেক ছবি টবিও করলাম। তো আমাকে একদিন বললো যে আমি তোমার অটোবায়োগ্রাফি লিখবো। আমি বললাম আমার কি, আমি বলবো তো আমি বলিয়ে নেবো, চিন্তা করবো না। তো যাই হোক, অটোবায়োগ্রাফি লিখেছিল ঠিকই লিখেছে, এবং আমি আমার চোখটা একটু কম দেখি এখন, কিন্তু একেবারে খারাপ হয়ে যাওয়ার আমি পড়েও দিয়েছি, কারণ এর পরে হয়তো আর পড়তে পারবো না। তখন শুনবেন, হ্যাঁ হ্যাঁ তখন শুনবেন এই প্ল্যাটফর্মে। না যাই হোক, উনি লিখেছেন। তবে আমার সেসবে মানে কি যে বিরক্ত করেছে বলি না, আমি বলতে পারবো না। খেতে বসছি বলে আচ্ছা সাবিত্রী ওই জায়গাটা যেটা কি বলেছিলে, ওই জায়গায় এরকম এটা কি একটু বলতে বলতে দেখা গেলো 4টে 4:30 বেজে গেছে, তখন আর খাওয়া হলো না। কিন্তু না হলেও আমি যে বলতে পারলাম সেই জিনিসটা আমার একটা আত্মতৃপ্তি হলো। সেটা কিন্তু আমি ফিল করতাম যে বলে খালার হওয়ার চেয়ে মনের দিক থেকে আমি খুব আনন্দ পেতাম। এই করে করে আমাকে মানে ঘুমানোর টাইমে, খাওয়ার টাইমে, শুটিং অন্য শুটিং করার টাইমে যখন তখন আমাকে ফোন করতো, আর আমি তখনই বলতাম তাকে। আজকে আজকেও আমার এটা লিখেছেন, আমি চোখটা খারাপ হয়ে যাওয়ার আগে পড়েও নিয়েছি। আমি তাকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং আরও যেন অনেক কিছু করেন, লেখেন থেকে নাকি ওনার লেখাই তো আমরা পাঠ করি। এই অনেকের অটোগ্রাফি যেন সুন্দর, এত সুন্দর করে লিখেছেন যে আমার থেকে আমেরিকা অনেক জায়গা থেকে লোক এসছে একটা ছবি নিতে। আমরা আপনার বইতে পড়ুন, আমার তো নিয়ে কি হবে, আপনি যদি দেখা করছেন আমি লীলাদেবীর সঙ্গে আপনাদের দেখা করিয়ে দেবো। বলে কি ভালো লেগেছে, কি ভালো সবাই ওই বইটার কথাই বলে। মানে এখন তো পুরনো হয়ে গেছে, কিন্তু যা বলেছে আমি বলতে পারবো না। ওর সামনে বলছি যে পায়ে ওকে পুজো করে করে আমি, আমার তো ছবি নেই, আমি লোকটার কাছে নিয়ে যাবো, তখন পুজো করবে। আমার বাড়িতে পুজোর ফুল ঢেলে তো লাভ নেই। হ্যাঁ, এরকম করে ঠিক কাজেই আমি চাই, চিরদিনই চেয়েছি যে ওর ভালো লিখুক, ও ডাইরেকশন দিক, সব কিছু করুক। আর আজও আমি বলছি, আমি আশীর্বাদ করছি সে অনেক বড়। তাহলে নোয়ার গল্প জাহাজকে উনি আশীর্বাদ করলেন লীনার মারফত। হয়তো এটা বলতে পারেন যে সব কথা কি দেখেছেন, সব কথা পড়া যায় না, সব কথা লেখা যায় না, কিছু কথা বাকি থেকে গেছে। যদি ভবিষ্যতে মনে করি তাহলে সেগুলো লিখে বলে যাব, বলবো আর কারোকে নয়, দিনারা বলবো। থ্যাংক ইউ, ধন্যবাদ। আর তাহলে জয়ন্ত দের লেখা, জয়ন্ত দে যিনি আমাদের টিমেরও রয়েছেন, আমি পরবর্তীতে সবার সঙ্গে আলাপ করিয়ে দেবো শেষে। তো এই
গল্পটার পরে আমরা পরের গল্পটা যেটা অন্তরঙ্গ সেইটা যদি একটু দেখি, সেটা হচ্ছে চিঠি, একটি প্রেমের চিঠি, যেটা সুবীর প্রয়াসটা তো নতুন, তবে আমার একটাই দোষ ছিল, সেটা হচ্ছে কি পড়া, বই পড়া। আমি শুটিং করতে আসতাম, যেটুকু সময় ফ্রি পেতাম আর কি, সেই সময়ও বই পড়তাম এবং তাতে অনেকে বিরক্ত হতো। তো আমার প্রথম ভালো লাগলো কি বলে উৎপল দত্তের সঙ্গে কাজ করে, দেখলাম উনিও পড়েন। আবার তখন কি আনন্দ হলো যে পড়ার কথাটা পৈশাচিক আনন্দ করে না, তাই সকলেই বলতো যে আপনি সারাক্ষণ বই পড়েন, তো এটা খুব খারাপ, আমাদের সঙ্গে কথা বলার সময় নেই। আর না, কথা বললে কথা বলবো, কিন্তু তা না হলে এটা ওটা না ভেবে বই পড়ি, এই আর কি, এটা কিছু সঞ্চয় হয়। তো এই এইভাবে এখন পড়তেও হবে না, শুনলে পরেও হবে, এটা আরো ভালো। আবার বলছি, ও কিন্তু এখন না ওই গল্প শোনার ব্যাপারে চলে গেছে। ও রাত সারাদিন কাজ করার পর ও রাত্রির বেলা কিন্তু গল্প শোনে। এখন ইয়েতেও হয়, মোবাইলেও হয়, টিভিতে হয়, ও সেটা শুনতে শুনতে ঘুমোয়। হ্যাঁ, সাবিত্রী চট্টোপাধ্যায় এসেছিলেন, সেখানে তাদের বহুদিনের পরিচয় কোনো আলাপচারিতা হলো, মানে একসঙ্গে আজকে অনেকটা সময় একসঙ্গে। হ্যাঁ, হ্যাঁ, সে তো হবেই। ওখানে বাইরে বসেছিলাম তো আমরা, এখানে সকলে ছিল বলে আমরা বাইরে ওখানে বসে গল্প করছিলাম, চা খেলাম। মোটামুটি যেটা বলতে চাই যে ভাষাটা এত রিচ, এটা আমাদের হেরিটেজ। তো এই ভাষায় গল্পগুলো হয়তো আজকের বাচ্চারা অন্য ভাষায় পড়ে, বেশিরভাগ ক্ষেত্রে বাড়িতেও হয়তো সেই চর্চা করার সময় পায় না। সেই কারণে তারা যদি অন্তত শুনতেও পায় এবং সেই সব নামগুলো অন্তত জানতে পারে, কারা লিখেছেন, কি কি গল্প লিখেছেন, একটা বড় প্রেক্ষাপটে অনেক উপকার হবে জীবনের, এটুকু বলতে পারি। শুধু গল্প তো একটা গল্প না, একজন গল্পকারের জীবনের দর্শনও থাকে তাতে। তো সেই সবটা মিলে আমরা নানা রকম ভাবে চেষ্টা করেছি গল্পগুলোকে সাজানোর, বিভিন্ন বয়স অনুযায়ী, বিভিন্ন রুচি পছন্দ অনুযায়ী, মানে ক্লাসিফিকেশনসটা সেভাবে হয়েছে। দেখা যাক, এখন যদি সকলের ভালো লাগে আমরা মনে করব আমাদের চেষ্টা সার্থক। মাধুরী এবং সাবিত্রীর মতো অ্যাক্ট্রেসদের আরো মানুষ জানতে পারবে নতুনভাবে। সেটা তো বটেই, সেই সৌভাগ্যটা আমার হয়েছিল। আমি মানে আশীর্বাদ ধন্যই মনে করি যে দুজনের জীবনের অনেক না বলা কথাই আমি লিখতে পেরেছি, বলা এবং না বলা। তো সেটা দর্শকদের সঙ্গে বা শ্রোতাদের সঙ্গে ভাগ করে নিতে তো অসুবিধা নেই। তাদের লড়াই, তাদের উইন ওভার, সেগুলো জানলে আমার মনে হয় ওরা তো লাইট হাউস, একটা ইন্সপিরেশনও হবে অন্যদের। প্রত্যেকদিন কি একটা করে প্রত্যেক দিন একটা করে এপিসোড যাবে, আর 7 দিনে 8টা গল্প, একটা সকালবেলা বাচ্চাদের সেকশন। আমি যেটা বলার চেষ্টা করছিলাম যে বাংলা ভাষা নতুন ছেলেমেয়েরা বাংলা ভাষা জানছে না, পড়ছে না, এটা যেমন আমাদের একটা কমন কথা, কিন্তু আমার নিজের উদ্যোগে মনে হয় যে আমরা যারা এই অভিনয় চর্চার মধ্যে আছি, প্রচুর নতুন নতুন ছেলেমেয়েরা টেলিভিশন সিরিয়ালে আসছে, সিরিজ করছে, সিনেমা করছে, তাদের সঙ্গে কাজ করতে গিয়েও বুঝি যে তাদেরও বাংলা চর্চাটা বেশ কম আছে। সুতরাং শুধু শ্রোতা দর্শকদের, পাঠকদের দোষ দিয়ে লাভ নেই। আমরা যারা এই সক্রিয়ভাবে এই চর্চাটার মধ্যে আছি, আমরা যারা অভিনয় করি, তাদের মধ্যে একটা বেশ বড় অংশের ছেলেমেয়েরা কিন্তু বাংলা ভাষা সম্পর্কে তাদের ভালোবাসাটাও কম, চর্চাটাও নেই। ফলে শুধু পাঠক দর্শকদের দোষ দিয়ে লাভ নেই। এবং আমরা যারা সিনিয়ররা আছি, আমরা মনে করি তাদেরকে জ্ঞান না দিয়ে, তাদেরকে তিরস্কার না করে আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে, এবং সেই রেসপন্সিবিলিটিটাই নেওয়ার মতো একটা জায়গায় তারা যদি এই প্ল্যাটফর্মে এসে একটু শুনে আকৃষ্ট হয়, যে আচ্ছা ঠিক আছে, এতগুলো লোক পড়ছে, শুনলেও তো একটা আগ্রহ তৈরি হয়, ভাষার প্রতি ভালোবাসা জন্মায়। সেটাও যদি হয়তো দুটো অভিনেতার মধ্যে বা দুটো অভিনেত্রীর মধ্যে যদি এটা আসে, তাহলে এটা তো দারুণ লাভ হবে।
ভীষণ ভালো লাগছে আমার। আর আমার সব থেকে ভালো লাগছে যে এই পুরো বিষয়টার সাথে, এটা তো একটা পরিবারের মতো, তার সাথে আমি যুক্ত থাকতে পেরেছি। অনেক সময় আমি এটা সবসময় মনে করি, ভালো জিনিস বা ভালো মানুষ তাদের সান্নিধ্যে থাকলে নিজে অনেকটা সমৃদ্ধ হওয়া যায়। সেইটা আমি রোজ শিখছি এবং রোজ এত কিছু শিখছি এখান থেকে, এবং এই পুরো ইভেন্টটার সাথে যুক্ত আছি, সামনে থেকে দেখতে পাচ্ছি এবং এমন কিছু মানুষজনদের কথা নিজের কানে শুনছি বা তাদের সাথে পাঠ করার সুযোগ পাচ্ছি। এর থেকে বড় সৌভাগ্য তো আর আমার কিছু হতে পারে না। ভীষণই ভালো লাগছে। আর আমি শিওর যে এরকম একটা উদ্যোগ প্রত্যেকটা মানুষেরও খুব ভালো লাগবে। আমি খুবই আশাবাদী এটা নিয়ে। আর আমি যেটা বলছিলাম একটু আগে এখানে মাইকে, যে ছোটবেলা থেকে আমরা যখন বড় হয়েছি শ্রুতি নাটক শুনে বড় হয়েছি। ভবিষ্যতে সেই সেই শ্রুতি নাটক যখন দেখলাম রেডিও মির্চিতে সানডে সাসপেন্স হয়ে আসছে, তখন সেটা এরকম ইনক্লিনেশন তৈরি হলো। এবং তার পরবর্তীকালে, কারণ আমি একটা ব্যাপারে আমি বরাবরই বলি, তোদেরও অনেকবার বলেছি, যে উই শুড ফিল প্রাউড বিং আ বং, যে আমাদের মতো শিল্প সাহিত্যের সম্ভার আর খাবারের সম্ভার ভূভারত আর কোথাও নেই। সত্যি নেই, এটা ফ্যাক্ট। সেখানে আমাদের এই সাহিত্যের সম্ভার শেষই হবে না, কারণ এত পরিমাণে রয়েছে। এবং যেদিন আমি যেহেতু খুব লং ড্রাইভ করি, তখন আমি ওই সানডে সাসপেন্স কিংবা মির্দার যেটা রয়েছে, আরো এরকম নতুন আরো অনেকে আছে এদের, কিংবা অন্যরকম, হ্যাঁ, কিংবা আরো অনেক এফএম এরও রয়েছে যারা, আমি সেগুলোই হচ্ছে আমার সঙ্গী যাত্রাপথে। সেখানে এরকম একটা ইনিশিয়েটিভ শৈবাল্লা লীনাদি নিয়েছে, আমি সেটা পার্ট হতে পেরেছি। আমি রিয়েলি ফিলিং গ্রেটফুল। আর আমার দুটো গল্প আমি অলরেডি পাঠ করে ফেলেছি, ভবিষ্যতে আরো অনেকগুলো গল্প পাঠ করবো। এবার নিজেরটা শুনতে কেমন লাগে আফটার অডিও মিক্সিং এন্ড অল, আমি সেটা জন্য মুখিয়ে রয়েছি। বাট আমি এই নোয়ারি নতুন প্রজেক্টের জন্য আমি খুবই হোপফুল, কারণ আমি জানি ওরা যে গল্পগুলো চুজ করছে সেগুলো অন্যের থেকে একটু হলেও আলাদা। কারণ যেহেতু একজন সাহিত্য সম্ভারের লোক, সে নিজে একজন রাইটার, তো তার দখল এবং তার পরিধি এটা খুঁজে বার করা অনেকটা, তার ব্যাপ্তি অনেক বড়। সেখান থেকে আমি খুবই আশাবাদী যে অনেক নতুন রকম গল্প মানুষ শুনতে পারবে। শুভেচ্ছা জানাবো দর্শককে, বলবো যে একদম ফাটিয়ে কাজ হচ্ছে, তোমরা সবাই শোনো, দেখো। আর গল্পের বিষয়ে একটা ছোট্ট কথা বলবো, সেটা হচ্ছে ছোটবেলায় ঠাকুমার মুখে যে গল্পগুলো শুনেছিলাম সেগুলো আজও মনে আছে। যেগুলো পড়েছি কিছু কিছু মনে আছে, কিছু কিছু মনে নেই। এই গল্প শুনলে বেশি মনে থাকে। গল্প শোনো। তোমার এই প্রয়াসকে অল দ্য বেস্ট। লীনাদি তো দারুণ, মানে কি বলবো, লীনাদি লেখা নিয়ে নতুন করে কিছু বলার নেই, সেটা একটা অন্য প্ল্যাটফর্মে ইউটিউবে আসছে, এটা সবাই অ্যাক্সেস করতে পারবে। অল দ্য বেস্ট। গল্প শোনাটা আমি জানি না তোদের ছোটবেলায় কত হয়েছে, আমাদের ছোটবেলায় গল্প শোনাটাই ব্যাটার ছিল, কারণ আমাদের ছোটবেলায় প্রচুর লোডশেডিং হতো। পড়ার সময় আমরা সবসময় পড়তে পারতাম, এই মোমবাতি জ্বালিয়ে যতটা পড়া করার চেষ্টা। তারপরে একদম ম্যান্ডেট এসেছিল দাদু দিদা, আর আমার বড় হওয়া মামার বাড়িতে দাদু দিদার ওই গল্প বলাটা ছিল অন্যতম আকর্ষণ। এবং খুব সিম্পল গল্প, বুঝতে পেরেছিস, কোথায় বেড়াতে গেছে সেখানকার গল্প, এদের অবজারভেশন অদ্ভুত, দে ওয়্যার ন্যাচারাল স্টোরি টেলার্স। তো আমরা না, যেটা আমার তখন ক্লিক, মানে হয়তো সাবকনসিয়াসে কাজ করেছে, পরবর্তীকালে আমি সেটা কনসিয়াসলি ভেবেছি, সেটা তারা যখন গল্প বলতো আমরা না ভিজুয়ালাইজ করতাম, গল্পটা শুনে ভিজুয়ালাইজ করতে পারতাম। তারপরে যখন রেডিও শুনতে আরম্ভ করলাম, রেডিওর গল্প আসলো, রেডিওর নাটক আসলো, শুনতাম, ভিজুয়ালাইজ করতাম। এটা না সাবকনসিয়াসে কাজ করতো, এই ভিজুয়ালাইজেশনটা না কনসিয়াসলি করতাম, সাবকনসিয়াসলি কাজ করতাম। এবং পরবর্তীকালে যখন আমি ধীরে 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 নিজের নাটক ইত্যাদির মধ্যে ঢুকছি, তখন আমি রিয়েলাইজ, যখন গল্প পড়ছি তখন রিয়েলাইজ করলাম আমি তো ভিজুয়ালাইজ করছি, আমি আমার মতন করে ভিজুয়ালাইজ করছি। এবং দিস ইজ অভিনয়, যেটা গল্প বলে আমি যদি ভিজুয়ালাইজ করাতে পারি, যার বিষয়ে যে পুরো এনভায়রনমেন্টটা, তার বয়স কত, তার চরিত্রটা কিরকম, সেটা যদি আমি গল্প পাঠের মাধ্যমে বলতে পারি, তবেই আমার গল্প বলার সার্থক, তবেই আমার অডিও ড্রামা করার সার্থক। বাচিক শিল্প সেটাই হচ্ছে মজা। ইভেন আমি যখন অভিনয় করতে যাচ্ছি তখনও কিন্তু ওইটাই কাজ করে। আমরা যখন স্ক্রিপ্ট করি তখন মাথার মধ্যে একটা সাবকনসিয়াস মাইন্ডে আমরা ট্রেন করি নিজেকে, ভিজুয়ালাইজ করি। দেন ডিরেক্টর, যিনি ডিরেকশন দিচ্ছেন, তিনি যখন স্ক্রিপ্ট করেন ভিজুয়ালাইজ, এবং তারপরে সেটাকে সেলুলয়েডে ডিপিক্ট করে। সো ইট ইজ অল অ্যাবাউট ভিজুয়ালাইজেশন। পরে আমি যদি গল্প পাঠ করে লোককে বসিয়ে রেখে তাদেরকে ভিজুয়ালাইজ করাতে পারি, তবেই কিন্তু আমরা করতে পারি।
তো এইটা হচ্ছে গল্প পাঠ বা অডিও পাঠ, এই স্কোপটা। আর নোয়ার সুবিধা হচ্ছে ভ্যারাইটি অফ গল্প, একরকম নয়, নানান রকম গল্প, সেটা প্রেমের গল্প, দুঃখের গল্প, ক্লাসিক গল্প, মডার্ন গল্প, এই নানান রকম গল্প নিয়ে আমি একটা প্রেমের চিঠি পড়েছি ভাস্কর্য থেকে। ইট ওয়াজ অ্যামেজিং, অ্যামেজিং এক্সপিরিয়েন্স। এটা যখন প্ল্যাটিং এ ছিল তখন থেকে আমরা বুঝতে পারছি, কারণ আমরা এখানে একটা কাজ করি অলরেডি, চিরশাখা করি। তো এই যে একটা একটা হয় না, কোনো একটা বাড়িতে অনুষ্ঠান হবে তার আগে একটা তোড়জোড় হয় না, ঠিক ওরকম ভাবেই বিষয়টা শুরু হয়েছে। সেগুলো সবাই আমরা অল্প অল্প বিস্তর, সেটার মধ্যে তো আমরা সবাই ছিলাম। কিন্তু যখন আমাকে পড়তে হবে জানলাম, যে আমাকে বলা হলো যে এবার তোকে একটা গল্প পড়তে হবে, তখন আমার খুব ভয় লেগেছে যে এ কি, আমাকে পড়তে হবে বলছে, কারণ আমি এর আগে কখনো পড়িনি। এবং অডিওতে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাকে গলা দিয়ে পুরো বিষয়টা অ্যাট্রাক্ট করতে হবে শ্রোতাদের। কারণ তারা তোমার মুখ চোখ তুমি কে কিচ্ছু দেখতে পাচ্ছে না, গলা দিয়ে আলাদা আলাদা চরিত্র করা, এটা আমার জন্য ভীষণ চ্যালেঞ্জিং একটা বিষয়। মানে আমি ভয় পেয়েছিলাম বেসিক্যালি। তারপর অবভিয়াসলি সব্যসাচী স্যার, আমার স্যার, ইউনিভার্সিটিতে উনি পড়াতেন, তো স্যার ছিলেন, এবং শৈবালদা আমাদের ডিরেক্টর উনি ছিলেন, আর সবাই ছিল, পুরো গোটা টিমটা ছিল, সবাই মিলে আমাকে এটা আমার দিক থেকে পড়তে হয়েছে। আমি দুটো গল্প পাঠ করেছি, একটা ছোটদের গল্প যে 13+, আর আরেকটা গল্প হচ্ছে একটা প্রেমের গল্প, সেটা খুব সুন্দর, দুটো খুব আলাদা গল্প আমি আমার মতন করে পড়েছি। এবার শ্রোতারা শুনবেন, জানবেন। এছাড়াও নোয়ার গল্প সাহায্যে সবাই, আমরা সুদীপদা পাঠ করেছেন, অপরাজিতাদি পাঠ করেছেন, সাবিত্রী চ্যাটার্জি নিজের মুখবন্ধ, নিজের অটোবায়োগ্রাফির মুখবন্ধটা নিজে পাঠ করেছেন, লীনা আন্টি গল্প পাঠ করেছেন। এটা আমাদের জন্য দারুণ একটা মজার বিষয় যে আন্টিকে আমরা শুনতে পাবো। এবং আরো সবাই আমরা সবাই পাঠ করেছি, এবং আরো আগামী দিনে করবেন সবাই পাঠ। তো এবার আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে, এবার শ্রোতারা শুনবেন, শ্রোতারা আমাদেরকে জানাবেন তাদের কেমন লাগলো। একটা জিনিস বলছি যে আমি চিরকাল নতুন নতুন জিনিস করেছি। আমি যখন প্রথম কাজ আরম্ভ করি তখন আমি জার্নালিস্ট ছিলাম, প্রিন্ট মিডিয়া। তারপরে যখন অডিও ভিজুয়াল এলো 1994 সালে, যেটা মানে স্যাটেলাইট এলো প্রথম, তখন থেকে আমি অডিও ভিজুয়ালে কাজ করেছি, ফিকশন নন ফিকশন সবেতে। তারপরে আমি সিনেমা করেছি, তারপরে আমি কাজ করেছি তোমার ইয়েতে। সিনেমা করার পর সিরিয়াল তো করেইছি, টেলিভিশনে তো কাজ করেইছি। এরপরে নতুন কিছু হলো, যখন ওটিটি প্রথম এলো, আমাদের অনেকেই বলেছিল আমরা যখন কাজ করেছিলাম যে তোরা এস্টাবলিশ ডিরেক্টর, কেন এখন ওটিটিতে করছিস? কিন্তু সেটাও দেখা গেছে এখন যে সেটাই ভবিষ্যৎ, এবং সবাই করছে। আমি যেটা মনে করি এখন এই অডিও প্ল্যাটফর্ম, এটা খুব পুরনো একটা জিনিস, যেটার একটা রিভাইভাল করা হচ্ছে। যে একটা সময় আমরা সবাই রেডিও শুনতাম, আমরা অনেক সময় পডকাস্ট শুনি রাদার দ্যান দেখি। টেলিভিশন অনেক সময় আমরা শুনি যে লোকে রান্না করতে করতে টেলিভিশনে অনেক সময় আমরা উচ্চগ্রামে কথা বলি, কারণ অনেকে বলে ওটা হচ্ছে অডিও মিডিয়া, কারণ রান্না করতে করতে কেউ শুনতে পাবে যাতে। তো সেই জায়গা থেকে এই যে অডিও স্টোরি, এবং এটা শুধু মানে যে এক ধরনের স্টোরি তা নয়, নানা ধরনের নানা টেস্টের স্টোরি, যার যেটা পছন্দ সে সেটা বিঞ্জ হিয়ার করবে। এবং যেটা অনেকেই বলেছে যে আমি এটার সঙ্গে জড়িত হয়েছি কারণ এটা একটা, আমার কাছে এটা একটা নতুন পৃথিবী। এবং লীনা এবং শৈবাল খুব কাইন্ডলি আমাকে এটার সঙ্গে জড়িত করেছে। আমি নানান রকম কাজের মধ্যে হয়তো আমি একদিন গল্পও পড়বো, কারণ আমি আমার নাতিকে রোজ যখনই ওর সঙ্গে রাতটা কাটাই তখন ওকে ওই বই পড়ে এনঅ্যাক্ট করে আবার গল্প বলতে হয়। তো সেই এনঅ্যাক্টমেন্টটাই তো আমরা করছি। আমি আশা করব যে আমার নাতি এই বাংলা গল্পগুলো না পড়লেও, কারণ ওরা এখন কিন্তু অক্ষর প্রথমে ইংরেজি অক্ষর শিখছে, বাংলা অক্ষর শোনার আগে ওকে কিন্তু চেনার আগে ওকে বাংলাটা জানতে হবে। কারণ এখনো ওকে যখন আমি গান শোনাই, আমি ওর বাড়িতে থাকলেই বাংলা গান শোনাই, এবং ও আমার সঙ্গে থাকলে নানান রকম জিনিসের মধ্যে আমি যদি বলি এই কোন গান শুনবি, ও কোন গান বলে জানো, আমি বাংলায় গান গাই, যদিও ও বাংলা পড়তে পারে না এখনো। তো কিন্তু এই গানটাও পছন্দ করে এবং ও শুনতে,
এমনকি আমি ওকে আইগিরি নন্দিনী এটাও শুনিয়েছি, সেটাও ও শোনে এবং ও সবটা বুঝতে পারে না, ও তখন এরম করে, কিন্তু ওই শোনে, ওই কথাগুলো ওর কানে বাজে। আমরা তো আফটারঅল শ্রুতি, আমরা তো আগেকার দিনে আমাদের যত গল্প, রামায়ণ, মহাভারত, বেদ, উপনিষদ সবকিছু কিন্তু শ্রুতির মাধ্যমে এসেছে। একজন গল্প বলেছেন, একজন মাথায় রেখেছেন, পরবর্তী প্রজন্মকে সে গল্পটা বলেছে, সেই শ্রুতির কাজ আজকে করা হচ্ছে। শুনে বড় হয়েছে রেডিও ড্রামা শোনা, সেটা এখন আবার এফএম এর মারফতে শুরুও হয়েছে, চ্যানেল সাকসেসফুলি হয়, অন্যান্য অনেক প্ল্যাটফর্ম হয়, কিন্তু এইরকমভাবে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের নিয়ে এবং বাংলা গল্প সম্ভার থেকে এগুলো তুলে ধরা, এগুলোকে আমরা পার্টিসিপেট করছি আমরা সবাই মিলে, সেটা খুব আপনিও তো একটা গল্প পড়েছেন। হ্যাঁ, আমি দেশশঙ্কর এবং সুকৃতি পরশুরামের রাজমহিষী গল্পটা পাঠ করেছি, খুব আনন্দ পেয়েছি। আর যা হয় ম্যাজিক মোমেন্টসের কাছে কাজ করতে খুব আনন্দে আরামে মজা করে কাজ করা হয়, তাই হয়েছে, খুব ভালো। আমি সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। ধন্যবাদ। থ্যাংক ইউ। একটু লীনা, তুমিও হেল্প করে দাও। হ্যাঁ, ওকে, একটু প্রেস করে, হ্যাঁ, অন অন, হ্যাঁ, ঠিক আছে। মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু